ইরান কিন্তু তার উপরে যে স্যাংশন ছিল আমেরিকার, সেই স্যাংশন থেকে মুক্ত হতে পারেনি, এবং সেই স্যাংশনটা কিন্তু সাংঘাতিক ব্যাপার। আমেরিকার ডিপ্লোম্যাটিক সার্ভিস তো সাংঘাতিক বড় এবং সাংঘাতিক মেধাবী সমস্ত লোকজন আছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এটাকে একটা মানে খেয়ালিপনার ভেতর দিয়ে আলোচনাগুলা করতে চাচ্ছে। স্থবিরতা বিরাজ করলেই যে সবকিছু আমরা নিশ্চিত ধরে নিব যে কোনো যুদ্ধ হবে না, সেরকমের পরিস্থিতিও নাই। ইরান কিন্তু এই যুদ্ধবিরতি মেনে নিতে চায়নি, এবং এটার একটা চাপ এসেছিল দুটো দেশ থেকে, একটা হচ্ছে পাকিস্তান আর একটা হচ্ছে চীন। কুশনার এবং উইটকফ যে সেখানে আলোচনা করার পায়তারা করছে, চেষ্টা করছে, ভণ্ডামি করছে, এবং তারা দুইজনই হচ্ছে ইসরায়েলের অ্যাসেট আমরা যেটাকে বলি। যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়াকে বা ইউরোপকে, রাশিয়া থেকে ইউরোপকে মানে বিচ্ছিন্ন করা যাবে না, সুতরাং যুদ্ধই হচ্ছে একমাত্র পথ। চর্চা ডিকোডে স্বাগত। আপনারা জানেন ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধ সাময়িকভাবে একটা বিরতি দিয়ে চুপচাপ বসে আছে। এই বিরতির মাঝখানে এরই মধ্যে ইতস্তত হামলা, পাল্টা হামলার খবর আসছে, কিন্তু ওইভাবে মোটা দাগে এখনও কোনো ঘটনা ঘটেনি যে আবার সব পক্ষই বড় ধরনের কোনো সংঘাতে জড়িয়ে পড়ে। ইরান হামলা চালালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে এটা বিচ্ছিন্ন ঘটনা, এটা যুদ্ধ বিরতিকে লঙ্ঘন করে, এমন না। আবার ইরানও ঠিক আমেরিকার হামলা কোনো কোনো ক্ষেত্রে সে ছোটোখাটো বিষয় বলে আপাতত উড়িয়ে দিচ্ছে। আসলে বিষয়টা কী অবস্থায় আছে, এই সব নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সিডনি থেকে অধ্যাপক বদরুল আলম খান। তিনি এই বিষয়টির দিকে পুরো নজর রাখছিলেন, কথা বলবো তার সঙ্গে। অধ্যাপক বদরুল আলম খান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা, বিশেষ করে আপনাদের দর্শক এবং শ্রোতাদের আমার অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। যে জিনিসটা বলছিলাম যে ইরানের যুদ্ধ পরিস্থিতি কিছুটা স্থিতাবস্থায় আছে এবং পরিস্থিতিটা ক্রমেই মনে হচ্ছে যে জটিল থেকে জটিলতর হচ্ছে। সর্বশেষ যেটা দেখা গেল যে ট্রাম্প ইরানের একটা প্রস্তাবকে পুরোপুরি নাকচ করে দিয়ে বলেছেন যে এটা গ্রহণযোগ্য না। আসলে এই যুদ্ধ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, কি তার মানে ফলাফল হতে পারে, আপনি কেমনটা দেখছেন? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে একটা স্থবিরতা যেটাকে আমরা বলি, সেরকম একটা স্থবিরতা এখন এই পারস্য উপসাগরের যে দ্বন্দ্ব শুরু হয়েছিল 28শে ফেব্রুয়ারি, সেই দ্বন্দ্বটা একটা স্থবির অবস্থায় আছে। স্থবির অবস্থা বলতে আমরা বুঝতে পারি যে আমেরিকা সেই প্রচণ্ডভাবে ইরানের উপরে যুদ্ধের কোনো প্রস্তুতি নিচ্ছে না, এবং ছোটখাটো মানে সংঘর্ষ চলছে। এই ইরানের তেলবাহী জাহাজে আমেরিকা হামলা করলো, ইরানও হামলা করলো, বিশেষ করে ইউনাইটেড আরব এমিরেট যেভাবে এই হরমুজ প্রণালীটা বাইপাস করে তার অন্যভাবে তেল রপ্তানির চেষ্টা করছিল, সেই লাইনটার উপরে এবং সেই বন্দর কেন্দ্রিক যে তেল সরবরাহের যে পয়েন্ট ছিল সেটাতে বোমা মানে আক্রমণ করে। তো এইভাবে টুকিটাকি সমস্ত নানা ধরনের সংঘর্ষ হচ্ছিল, এবং আপনি ঠিকই বলেছেন যে আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে না এটা কোনো ঘটনা না, এবং এটা যুদ্ধবিরতি লঙ্ঘনও না, এটা ছোটখাটো মাপের ঘটনা, সুতরাং এটাকে মানে এর প্রতি গুরুত্ব না দেওয়াই প্রয়োজন। অন্যদিকে ইরানও সেইভাবে বলে এসছে, কিন্তু এর ভেতর দিয়ে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে আমেরিকা পরাজিত এই কারণে আমেরিকা যে সমস্ত উদ্দেশ্য নিয়ে এই যুদ্ধটা শুরু করেছিল সেই উদ্দেশ্যের কোনোটাই কিন্তু আমেরিকা অর্জন করতে পারেনি। কি কি উদ্দেশ্য ছিল সেটা আমি আর পুনরাবৃত্তি করতে চাই না, কিন্তু আমরা সবাই জানি কি উদ্দেশ্য ছিল। কিন্তু মোট কথা হচ্ছে যে আমেরিকা তার উদ্দেশ্য সফল করতে পারেনি, এবং এটাই হচ্ছে আমেরিকার পরাজয়।
আর অন্য দিক থেকে আমি যদি ইরানের পক্ষ থেকে দেখি, তাহলে ইরানও যে জয়ী হয়েছে তা বলবো না। ইরান সাংঘাতিকভাবে আমেরিকার যে সমস্ত অ্যাসেট এই গালফ এলাকায় আছে, বিশেষ করে সামরিক ঘাঁটি থেকে শুরু করে রেডার সিস্টেম, তারপরে আরো যে সমস্ত নৌবাহিনী, তার পঞ্চম ফ্লিটের যে সমস্ত হেডকোয়ার্টার আছে, এই সব জায়গায় আঘাত করে ইরান কিন্তু আমেরিকাকে অত্যন্ত মানে সাংঘাতিকভাবে পর্যদস্ত করেছে। এইখানে একটু একটু আমি আপনাকে যদি ইন্টারাপ্ট করি যে এ আপনার আমেরিকা যে এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার সমস্ত চিত্র কিন্তু, উপগ্রহ চিত্র কিন্তু নিউ ইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল, এমনকি ওয়াশিংটন পোস্টও প্রকাশ করেছে এবং সিএনএনও প্রকাশ করেছে। তো এইগুলো মানে এইগুলো কি প্রমাণ দিচ্ছে? হ্যাঁ, এগুলো প্রমাণ দিচ্ছে যে আমেরিকা আসলে সত্যকে হাইড করছে, লুকিয়ে রাখতে চায়, এবং তার যে ক্ষতি হয়েছে সেটা, সেই ক্ষতির পরিমাণটা যদি আমেরিকার জনগণ যদি জানতে পারে, তাহলে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তারা আরো বেশি প্রতিবাদী হবে এবং তার বিরুদ্ধে হয়তো মিছিল বা বিক্ষোভ প্রদর্শন করতে পারে। এই যুদ্ধে, যে কোনো যুদ্ধে কিন্তু এই যে সত্যকে মিথ্যা বলা, মিথ্যাকে সত্য বানানো, এই প্রক্রিয়াটা কিন্তু চলে, এবং সেটাই আমরা লক্ষ্য করে দেখছি আমেরিকার ক্ষেত্রে। আমেরিকা যেভাবে যুদ্ধে তার ক্ষয়ক্ষতির পরিমাণকে কমিয়ে একেবারে বলছে যে না, কিছুই কোনো ক্ষতি হয়নি, কিন্তু আসলে দারুণভাবে ক্ষতিগ্রস্ত। সুতরাং ওই দিক থেকে যদি আমি ভাবি, তাহলে ইরান কিন্তু জয়লাভ করেছে এই কারণে যে ইরানের সরকার টিকে আছে, ইরানের জনগণ এই সরকারকে সমর্থন করছে, তারা প্রতিদিন রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করছে আমেরিকার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, এবং তারা এই সরকারকে নানাভাবে সমর্থন জানিয়ে যাচ্ছে। তারপরে সুতরাং ইরানের যে ঐক্য এবং রাষ্ট্রকে কেন্দ্র করে এবং রাষ্ট্রের যে সরকার তাকে কেন্দ্র করে যে একটা নতুন একটা ইরান আত্মপ্রকাশ করলো, এটা একটা বিপ্লবী ইরান। আমার মনে হয় যে এটা দ্বিতীয় একটা বিপ্লব। সুতরাং এই ইরান এই দিক থেকে জয়লাভ করেছে আমি বলবো, কিন্তু অন্য দিক থেকে যদি আমি দেখি, ইরান কিন্তু তার উপরে যে স্যাংশন ছিল আমেরিকার, সেই স্যাংশন থেকে মুক্ত হতে পারেনি, এবং সেই স্যাংশনটা কিন্তু সাংঘাতিক ব্যাপার। এই 47 বছর ধরে নানাভাবে আমেরিকা ইরানকে পর্যদস্ত করতে পেরেছে। এবং আপনি যে ওই যে কাস্পিয়ান সাগরের কথা বললেন একটু আগে, কাস্পিয়ান সাগর দিয়ে যে রাশিয়ার যে সমস্ত সাহায্য আসছে, সেই কাস্পিয়ান সাগরের যে 3টি বন্দর, সেই 3টি বন্দর কিন্তু অত্যন্ত মানে মানে অনুন্নত, আনডেভেলপড হয়েছিল। এখন তারা নতুন করে সেই বন্দরগুলোকে আবার গড়ে তোলার চেষ্টা করছে। সুতরাং এই যে স্যাংশনটা, এটা একটা সাংঘাতিক মারাত্মকভাবে ক্ষতি করেছে। 250 থেকে 300 বা 400 কি 500 বিলিয়ন ডলারের মতো ইরানের ক্ষতি হয়েছে। তেল রপ্তানি করতে পারেনি পরিপূর্ণ অর্থে। ইরানের যে সমস্ত উন্নতি করার জন্য, তার অবকাঠামো উন্নয়নের জন্য যে সমস্ত প্রজেক্ট ছিল, সেই সমস্ত প্রজেক্ট বন্ধ করা, এমনকি ইরানের এয়ারলাইন্সটাও যে সঠিকভাবে চালু থাকবে তার ক্ষুদ্র যন্ত্রাংশ থেকে শুরু করে প্লেন কেনা পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল এই স্যাংশনের আওতায়। সুতরাং ইরান সাংঘাতিকভাবে পর্যদস্ত, এবং ইরান চায় যেভাবে হোক না কেন এই স্যাংশন থেকে মুক্তি পাওয়া, অন্তত পক্ষে আংশিকভাবে হলেও এই স্যাংশন তুলে নেওয়া, আমেরিকা যেন তুলে নেয়, কিন্তু সেখানে কোনো উচ্চবাচ্য আমরা এখনো শুনতে পাচ্ছি না। সুতরাং এটা একটা ইরানের একটা, এটাও কিন্তু একটা সেটব্যাক, এখনো পর্যন্ত পারেনি। সুতরাং এইভাবে একটা স্টেলমেট হয়ে আছে, একটা স্থবিরতা সেখানে বিরাজ করছে। কিন্তু এই স্থবিরতা বিরাজ করলেই যে সবকিছু আমরা নিশ্চিত ধরে নিব যে কোনো যুদ্ধ হবে না, সেরকমের পরিস্থিতিও নাই। আমেরিকা যেটা মানে আমেরিকার ক্ষেত্রে যেটা অসুবিধা হয়েছে সেটা হচ্ছে যে আমেরিকা যুদ্ধ বন্ধ করতে চাচ্ছে না, এই কারণে যে এটা তার ইগোর ভেতরে পড়ে, সে কখনো পরাজিত হবে না, এই রকমের একটা মানসিকতা কেবলমাত্র আমেরিকার জনগণের ভেতরে না,
আমেরিকার শাসক গোষ্ঠীর ভেতরে, আমেরিকার রাজনৈতিক এলিট শ্রেণী, তাদের ভেতরে এটা একটা মজ্জাগত যে আমেরিকা হচ্ছে একটা মহান দেশ, আমেরিকা হচ্ছে সবচেয়ে শক্তিশালী দেশ এবং আমেরিকা যা চায় তাই পাবে, এই রকমের একটা, এবং তাকে জিততেই হবে, এই রকমের একটা পারসেপশন, যেটাকে আমরা বলি ধারণা, সেটা কিন্তু আমেরিকার ভেতরে আছে। বিশেষ করে সেটা প্রকাশিত হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের, কারণ ডোনাল্ড ট্রাম্পের এই যে ধারণা, এর সাথে আরো যুক্ত হয়েছে ডোনাল্ড ট্রাম্পের যে নিজের ইগো, যেটা সেই ইগোতে বাধে পরাজয় বরণ করা বা যুদ্ধ থেকে সরে আসা। সুতরাং এই যুদ্ধটা কিন্তু চলবে, যেভাবে হোক না কেন তার মাত্রা কম বেশি হতে পারে, কখনো কখনো মানে তীব্র আকার ধারণ করবে, কখনো কখনো আবার কমে আসতে পারে। ব্যাপার হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু যে সমস্ত লবির থেকে বা যে সমস্ত মানুষের পরামর্শ নিয়ে তিনি কথা শোনেন, সেই পরামর্শগুলো যারা দেন, তার ভেতরে একটা বড় সংগঠন হচ্ছে ফাউন্ডেশন অফ ডিফেন্স অফ ডেমোক্রেসিস, এইটা হচ্ছে ওর নাম। এই ফাউন্ডেশনটা, এবং আমেরিকায় কয়েকশো ফাউন্ডেশন আছে এরকম ডেমোক্রেসির নাম দিয়ে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু এই ফাউন্ডেশনটাই কথা কিন্তু ডোনাল্ড ট্রাম্প শোনে। যুদ্ধবিরতি, যেমন ধরেন, এরা কিন্তু প্রথমে বলেছিল যে 100 দিনের ভেতরে আমেরিকা জয়লাভ করবে, সুতরাং তুমি যুদ্ধে যাও, ডোনাল্ড ট্রাম্পকে বলেছিল। ডোনাল্ড ট্রাম্প যুদ্ধে গেছে। এমনকি ডোনাল্ড ট্রাম্প ব্রিটেনের স্ট্যামারকে বলেছিল যে চিন্তা করার কোনো কারণ নেই, আমরা 100 দিনের ভেতরে যুদ্ধ শেষ করে চলে আসব। ইসরায়েলকেও সেইভাবে বলেছিল এবং গালফ স্টেটগুলোকেও সেইভাবে বলেছিল, কিন্তু সেটা তো হলো না। ফাউন্ডেশন অফ ডিফেন্স অফ ডেমোক্রেসি, এইটাই হচ্ছে ডোনাল্ডকে প্ররোচিত করছে। এই নৌ অবরোধের ব্যাপারটা দেখেন, নৌ অবরোধের আগে যে যুদ্ধবিরতিটা শুরু হলো, এই যুদ্ধবিরতিটার আরো টিকিয়ে এবং স্থায়ী করে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই যুদ্ধ থেকে সরে আসতে পারতেন। সেটাই তার একটা এক্সিট বা বহির্গমনের একটা সুযোগ করে দিত এই যুদ্ধ থেকে, কিন্তু সেটা তিনি করলেন না। কেন করলেন না? ঠিক যুদ্ধবিরতির সাথে সাথেই ওই যে ফাউন্ডেশন অফ ডিফেন্স অফ ডেমোক্রেসি নামের যে প্রতিষ্ঠানটা, সংগঠনটা, তারা তাকে বলল যে তুমি হ্যাঁ এই বোমা বর্ষণ করেছো, বিমান দিয়ে হামলা করেছো ইরানকে, তারপরে তার নৌবাহিনীকে তুমি ডুবিয়ে দিয়েছো, ইত্যাদি ইত্যাদি, কিন্তু সেটাতেও শেষ, মানে ইরান কাবু হয় না সেইভাবে। তাকে যদি কাবু করতে হয় তাহলে তোমাকে এখন অর্থনৈতিকভাবে তাকে কাবু করতে হবে, এবং তার একমাত্র পথ হচ্ছে যদি তুমি নৌ অবরোধ আরোপ করো ইরানের উপরে, তাহলেই সেটা হবে। এবং সে একটা সময়ও দিয়ে দিয়েছিল, সেই সময়টা হচ্ছে যে 11 দিনের মধ্যে ইরান কলাপস করবে, তার অর্থনীতি কলাপস করবে। কারণ ইরান প্রতিদিন এই অবরোধের কারণে প্রতিদিন $500 মিলিয়ন হিসেবে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং ইরানের ইকোনমি কলাপস করবে এবং তেল রপ্তানি করতে পারবে না। খার্গ আইল্যান্ড থেকে যে তেল রপ্তানির 90% ইরান করে থাকে, সেখানে প্রোডাকশন এমন একটা জায়গায় যাবে, যেহেতু অবরোধ, যাবে যে তেল বন্ধ করে দিতে হবে উৎপাদন, এবং ইরান এমন একটা ক্রাইসিসের ভেতরে পড়বে যে সেই ক্রাইসিস থেকে ইরান তখন বলবে যে আমেরিকা, আমি তোমার কাছে নতি স্বীকার করলাম এবং যুদ্ধ শেষ হোক, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেটা হয়নি। আসলে যেটা হলো সেটা হচ্ছে যে আমেরিকাই বরঞ্চ ক্ষতিগ্রস্ত হলো। আমেরিকার যে মধ্য অঞ্চল, যে সমস্ত মধ্য রাষ্ট্র, মানে ভৌগোলিকভাবে যে আমেরিকার যে রাষ্ট্রগুলো মাঝামাঝি জায়গায় ভৌগোলিক দিক থেকে, সেখানে কিন্তু তীব্র ক্ষোভ ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। কারণ সেখানে তারা সার পাচ্ছে না, সার পেলেও তার দাম অত্যন্ত উচ্চ মার্গের, এবং তেলের দাম বৃদ্ধি পাচ্ছে। এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু যখন এই যুদ্ধবিরতি ঘোষণা করে তখনই কিন্তু তেলের দামটা কমে গেছিল। তখনই কিন্তু সে বলতে পারতো যে হ্যাঁ দেখো, আমি যুদ্ধ শেষ করতে চাই, ইত্যাদি। সেটা করে নাই, শুধুমাত্র ওই ফাউন্ডেশনের নিয়ে, মানে পরামর্শের কারণে। সুতরাং ক্ষতিগ্রস্ত হচ্ছে আমেরিকা কিন্তু এই যে অবরোধ করার কারণে।
আর মার্কিন পররাষ্ট্রনীতি চায় যে এমন একটা সমাধান বের করা, যে সমাধান একটার পর একটা ক্রমান্বয়িকভাবে ইরানকে বা যে কোনো দেশকে চাপের মুখে ফেলতে। সে অন্যের ব্যাপারটা, অন্যেরও যে একটা স্বার্থ আছে, ইরানেরও যে এখানে একটা স্বার্থ আছে, সেই স্বার্থ নিয়ে সে চিন্তা করে না। সুতরাং এটাই কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি। দেখেন, যেমন ধরেন শুরু হলো কিন্তু প্রথমে চারিদিকে নৌবাহিনীর যে আর্মাডা যেটা বলছে সেই আর্মাডা দিয়ে ভূমধ্য সাগর থেকে শুরু করে পারস্য উপসাগরে একেবারে ইরানকে ঘিরে ফেললো। সেটা হচ্ছে প্রথম ধাপ। ইরান নত হলো না এবং এটাতে ডোনাল্ড ট্রাম্প আশ্চর্য হলেন। তারপরে আকস্মিকভাবে বোমা বর্ষণ করে যুদ্ধ শুরু করলো ইসরায়েলের সাথে মিলে। আয়াতুল্লাহ নিহত হলেন এবং 100 ঘন্টার ভেতরে যে জয়লাভ করার কথা ছিল সেটা হলো না। এরপরে শুরু করলো প্রচন্ডভাবে বোমা বর্ষণ, এবং এই বোমা বর্ষণের একটা যে চিত্রটা পাওয়া যায়, এই যে প্রায় 39 দিন ধরে আমেরিকা যে বোমা বর্ষণ করেছে ইসরায়েলের সাথে মিলে, সেই বোমা বর্ষণে হিসাবে সব বলছে সবাই, বিশেষ করে ওয়াল স্ট্রিট জার্নাল এবং আরো অন্যান্য সংস্থা, তারা বলছে যে মাত্র 32% ছিল সামরিক লক্ষ্যবস্তু, আর বাকি সবই ছিল প্রায় 68% সবই ছিল বেসামরিক টার্গেট, বেসামরিক লক্ষ্যবস্তু। সুতরাং এই বোমাবর্ষণ যে ফেল করেছে সেটাও আমরা লক্ষ্য করে দেখলাম। পাইলটকে উদ্ধার করার নাম দিয়ে সে ওই ইউরেনিয়াম উদ্ধার করার একটা প্রকল্প করলো, সেটাও ব্যর্থ হলো, তাই না? সুতরাং আবার এখন নৌ অবরোধ করেছে, ইরানকে নানাভাবে নাজেহাল করছে। সুতরাং এইভাবে একটার পর একটা সে মানে ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করছে যে কোনো একটা সলিউশন বের করা, ইরানকে কিভাবে একটা সিলভার বুলেটিং যেটাকে বলে, একটা সুযোগ বের করা যেন ইরান ক্ষতিগ্রস্ত হয়, কাবু হয় এবং আমেরিকার কাছে নতি স্বীকার করে। কিন্তু এটা দিয়ে তো আর রাজনীতি হয় না, বিশ্ব রাজনীতি হয় না। এখানে প্রয়োজন হচ্ছে কূটনৈতিকভাবে একটা সমস্যার সমাধান করা, এবং সেই কূটনৈতিক এই প্রসঙ্গে আমরা একটু আসছিলাম। তো আমরা তার আগে একটুখানি আপনার কাছে জানতে চাই যে এই যে প্রায় আপনার গত 8 এপ্রিল থেকে একটা যুদ্ধবিরতি চলছে এবং এটা 1 মাসের বেশি সময় ধরে, এখন এই সময়কালে আমেরিকা এবং ইরান এরা কি নিজেদের শক্তিকে আবার এক জায়গায় কনসেন্ট্রেট করার চেষ্টা করছে, বা তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছিল সেই ক্ষয়ক্ষতি বলতে সামরিক সরঞ্জামের যে ক্ষতি হয়েছিল সেই ক্ষতি কাটিয়ে উঠতে আপনার বলা হচ্ছে যে ইরান প্রাণপণ চেষ্টা করছে তার যে 70% ও ড্রোন বা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আছে সেটা এখনও ইনট্যাক্ট আছে, তার যে ক্ষেপণাস্ত্র ছোড়ার যে মোবাইল রকেট লঞ্চার বা মিসাইল লঞ্চার যেগুলো ছিল সেগুলো ইনট্যাক্ট আছে। এখন ইরান আপনার রাশিয়ার কাছ থেকে সহযোগিতা পাচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে তাকে নিজেকে নতুনভাবে প্রস্তুত করার। এখন এই অবস্থায় দুটো দেশ আসলে নিজের কি প্রস্তুতি নিচ্ছে? ইরানের দিক থেকে যদি আমি ধরি, যে ইরান যে প্রস্তুতি নিচ্ছে সেটা হচ্ছে যে ইরানের যদি 70% এখনো ইনট্যাক্ট থাকে, তাহলে ধরে নিতে হবে যে তাদের 30% আমেরিকা বিনষ্ট করতে পেরেছে বা তারা ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। যে পরিমাণ ক্ষেপণাস্ত্র ইরান ব্যবহার করেছে সেটা তার হিসাব হচ্ছে 4000 ক্ষেপণাস্ত্র, মানে নিরপেক্ষ বিশ্লেষণ থেকে যেটা জানা যায়। এখন এই 4000 যদি ক্ষেপণাস্ত্র যদি 30% হয়, তাহলে বাকি 70% হবে এখনো পর্যন্ত ইরানের হাতে প্রায় 8000 থেকে 9000। কিন্তু ইরানের অন্য হিসেবে ইরান বলছে যে তাদের হাতে এখনো পর্যন্ত 40,000 ক্ষেপণাস্ত্র আছে বিভিন্ন পাল্লার। সুতরাং ইরান যেটা চেষ্টা করছে যে হ্যাঁ অবশ্যই তার অবকাঠামোটাকে গড়ে তোলা, এবং এটা ধরেই নেওয়া যায় যে যুদ্ধটা আর ওই রকমের তীব্র আকার ধারণ করে যুদ্ধে আমেরিকা যাবে না এই কারণে যে আপনি লক্ষ্য করে দেখেন যে আমেরিকা যুদ্ধ বিরতি ঘোষণা করলো এই কারণেই, অন্যতম কারণ ছিল এই যে আমেরিকার
অস্ত্র ভান্ডার কিন্তু প্রায় শূন্যের দিকে যাচ্ছিল। 50-70% এই যে প্যাট্রিয়ট যে সিস্টেম আছে, মিসাইল সিস্টেম, এবং সেটা মানে আকাশ প্রতিরক্ষার জন্য যে সিস্টেম, আরো অন্যান্য যে সমস্ত মিসাইল সিস্টেম আছে, সেগুলো কিন্তু আমেরিকা চাইলেও এই 30 দিন বা 25 দিনের ভেতরে সেটার স্টক রিকভারি করতে পারবেন না। কারণ এগুলো মানে ফুল যে ক্যাপাসিটি আমেরিকার, সেই ক্যাপাসিটি যেতে গেলে তার এখনো 5 বছর লাগবে। সুতরাং আমেরিকা কিন্তু ওই ক্যালকুলেশন থেকে যায়নি যে হ্যাঁ আমার অস্ত্রগুলো আবার পুনরায় উদ্ধার করতে হবে, বা এবং সেইভাবে আমি আবার নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিব। এটা একটা কৌশলগত ডিফিট আমেরিকার জন্য। আমেরিকা এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল কিন্তু ইসরায়েলের প্ররোচনায়, এবং আমেরিকা গিয়েছিল ওখানে 100 দিনের যুদ্ধ, 100 দিনের যুদ্ধ না, আমেরিকা গিয়েছিল 100 ঘন্টার যুদ্ধের জন্য। সুতরাং আমেরিকা জানতো যে 100 ঘন্টার যুদ্ধ মানে 3 দিন ম্যাক্সিমাম, 3 বা 4 দিন, তো 4 দিনে তার কত আর নষ্ট হতে পারে। সুতরাং ইরান আত্মসমর্পণ করবে, আমেরিকা বিজয়ী হয়ে চলে আসবে, এই রকমের একটা সিনারিও, যেরকম একটা চিত্র আমরা পেয়েছিলাম ভেনেজুয়েলার ক্ষেত্রে, যে একদিনে কয়েক ঘন্টার ভেতরে ভেনেজুয়েলা সারেন্ডার করলো, গোপন চুক্তি করলো। রড্রিগেস, ডেলসি রড্রিগেসের কথা বলছি আমি, তিনি বোধহয় আগেই মার্কো রুবিওর সাথে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে একটা চুক্তি করে আমেরিকাকে এই যুদ্ধই বলি বা কিডন্যাপিং এ বলি, তাকে জয়যুক্ত করলো। সুতরাং আমেরিকা কিন্তু ওই অস্ত্র উদ্ধারের ভাবনা নিয়ে যুদ্ধবিরতি করে নাই, যুদ্ধবিরতি করেছে অস্ত্রের ঘাটতির জন্য, এবং যেভাবে সে পর্যদস্ত হচ্ছিল বিশেষ করে তার অর্থনীতিতে এবং তেলের ক্ষেত্রে, তেলের দামের বৃদ্ধির কারণে, এই দুটো কারণেই কিন্তু আমেরিকা গেছে। আর ইরান এই যুদ্ধবিরতিটা মেনে নিয়েছে, তার কয়েকটা কারণ ছিল। কারণ হচ্ছে যে ইরান কিন্তু এই যুদ্ধবিরতি মেনে নিতে চায়নি, এবং এটার একটা চাপ এসেছিল দুটো দেশ থেকে, একটা হচ্ছে পাকিস্তান আর একটা হচ্ছে চীন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী চীনে গিয়েছিল জাস্ট যুদ্ধবিরতির আগে, এবং সেখানে যে সলা পরামর্শ হয় সেটা ফিরে এসে সে ইরানকে জানায়। ইরানও চীনের সাথে যে কন্ট্যাক্ট করেছিল, যোগাযোগ করেছিল, তার ফলে ইরান কিছুটা বাধ্য হয়েছিল এই যুদ্ধবিরতি মেনে নিতে। কিন্তু ইরানের ভেতরে এটা নিয়ে কিন্তু বেশ কয়েকটা মহল থেকে তীব্র প্রতিবাদ বা তীব্র ক্ষোভ প্রকাশ করেছিল তারা তখন। সুতরাং ইরান অনেকটা বাধ্য হয়ে গেছিল, কারণ ইরান কিন্তু উইন করছিল। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই যুদ্ধবিরতিটা যদি বন্ধ, মানে যুদ্ধবিরতি যদি না হতো, তাহলে কিন্তু আমেরিকায় তেলের দাম সাংঘাতিকভাবে চড়া হতো, এবং সেটাও কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে আরো পর্যদস্ত করত, এবং ইরানের যে জয়টা সেটা আরো বেশি ম্যাগনিফাইড হতো, আরো বেশি বিশাল আকারে প্রকাশ পেত। সুতরাং এই যুদ্ধবিরতি ইরানের জন্য যে দিক থেকে আমি দেখি সেটা সম্পূর্ণ ভিন্ন আমেরিকার দিক থেকে। তো মানে এখন যদি দুই পক্ষের অবস্থা এই জায়গায় থাকে, তাহলে যারা বিশ্বের অন্যান্য দেশ বলুন বা সাধারণ মানুষই বলুন, তাদের কাছে একটাই জিনিস মনে হতে পারে যে কূটনৈতিক আলোচনা এইটার একটা সমাধান হতে পারে। পাকিস্তান এক্ষেত্রে তার মতো করে চেষ্টা করে যাচ্ছে, বিশ্বের অন্যান্য দেশগুলোও চাইছে যে একটা কূটনৈতিকভাবে এর সমাধান আসুক। যেরকম ধরুন যে সৌদি আরবে এই মাসের শেষের দিকে এই পবিত্র হজ অনুষ্ঠিত হবে, এবং হজের কারণেই শোনা যাচ্ছে যে আপনার কোনোভাবেই এই যুদ্ধ আর প্রলম্বিত হোক, এইটা সৌদি আরব চায়নি, কারণ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমানরা সেই হজে যোগ দেন। তো এই অবস্থায় যে কূটনীতি একমাত্র পথ হয়ে থাকে, সেই কূটনীতির পথে আসলে সম্ভাবনা কতটুকু? কারণ আমরা প্রতিদিনই দেখছি যে আপনার একবার ট্রাম্প একটা প্রস্তাব পাঠান, সেই প্রস্তাবের পাল্টা প্রস্তাব ইরান দেয়, ইরান যে প্রস্তাব দেয় সেটি আবার ট্রাম্প সাহেব নাকচ করেন। তাহলে এই সমাধানটা কোন দিকে হতে পারে কূটনৈতিক পন্থায়? এর কোনো সমাধান আমি দেখি না। এই কারণে আপনি যদি ধরেন, আমি দুটো ভাগে ভাগ করতে চাই। একটা হচ্ছে যে এগ্রিমেন্ট, আলোচনাটাই আমি পরে আসি। আমেরিকা কি সক্ষম কোনো এগ্রিমেন্ট করা এবং সেই এগ্রিমেন্টটাকে মেনে চলা?
সেই দিক থেকে যদি ভাবি যে আমেরিকা কিন্তু সেটা কখনোই করে নাই, এবং প্রতিটা ক্ষেত্রেই আমেরিকা কিন্তু প্রমাণ করেছে যে সে কোনো চুক্তি স্বাক্ষর করতে এবং চুক্তিটাকে রক্ষা করতে, পালন করতে সে অক্ষম। আপনি লক্ষ্য করে দেখেন, একমাত্র চুক্তি যেটা হয়েছিল ইরানের সাথে, জেসিপিওএ, সেটা শুরু হয়েছিল কিন্তু 2013 সালে। তো 2013 সালে শুরু হওয়ার পরে বারাক ওবামা 2015 সালে এই চুক্তিটা সাইন করলো ইরানের সাথে। 2013 সালে কেন এই আলোচনাটা শুরু হলো? সেই আলোচনাটা শুরু হলো এবং বারাক ওবামা কিছুটা বাধ্য হয়েছিলেন এই চুক্তি সই করতে, কারণ ইরানের উপরে যে সমস্ত অবরোধ এবং নিষেধাজ্ঞা আমেরিকা এবং ওবামা আরোপ করেছিল সেগুলো কাজে দিচ্ছিল না। সুতরাং বাধ্য হয়ে আমেরিকা ইরানের সাথে এই 2013 সালে এই আলোচনাটা শুরু করে। আলোচনা সময় নিল 2 বছর। আর ডোনাল্ড ট্রাম্প যেভাবে আলোচনা করতে চায় সেটা হচ্ছে 2 দিন। 2 দিনের ভেতরে সবকিছু একটা সমাধান বের করা আলোচনার ভেতরে। এটা কোনো সিরিয়াস আলোচনার বিষয় না। এমন অনেক অনেক জিনিস আছে, বিশেষ করে এই পারমাণবিক এবং ইউরেনিয়ামকে কেন্দ্র করে, যে বিষয়গুলো অত্যন্ত টেকনিক্যাল এবং সেখানে অত্যন্ত বুদ্ধিসম্পন্ন বৈজ্ঞানিক এবং টেকনিক্যাল ক্ষেত্রে যারা অত্যন্ত পারদর্শী, তাদের না নিয়ে ওই উইটকফ এবং কুশনার, যারা রিয়েল এস্টেট ডেভেলপার, যাদের কোনো রাজনীতি সম্পর্কে জ্ঞান নেই, তারা কেবলমাত্র কাকে ফাঁকি দিয়ে জমি নিতে পারে এবং সেখানে ডেভেলপ করতে পারে, এই বিষয়ে তারা পারদর্শী হতে পারে, কিন্তু তারা কূটনৈতিক জগতে তাদের কোনো অভিজ্ঞতা নেই। সুতরাং এই জেসিপিও ঠিক আছে হলো, 2015 সালে ইরান সই করলো, এবং ইরান সই করলো এমন একটা জেসিপিওতে যেটা কিন্তু ইরানের পক্ষে ক্ষতিকর ছিল, এবং সেটা তারপরেও তার সই করলো। কি ক্ষতিকর দিক ছিল সেটা আমি আর এখন আলাপ করি না, সময়ের ব্যাপার। কিন্তু এই জেসিপিও পরবর্তীতে 2018 সালে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলেন, তখন তিনি সেটা ভণ্ডুল করে দিলেন, বাতিল করে দিলেন। তিনি এটা নাকচ করে দিলেন যে না, এই চুক্তি আমেরিকার ক্ষতি করেছে এবং নতুন করে চুক্তি করতে হবে এটা। সুতরাং দেখেন, একটা জেসিপিওর মতো একটা এবং ইরান প্রতিটা শর্ত অক্ষরে অক্ষরে পালন করেছে এবং আন্তর্জাতিক মহল কিন্তু সেটা স্বীকৃতি দিয়েছে। তারপরেও ডোনাল্ড ট্রাম্প এটা ভেঙে ফেললো। আমেরিকার পক্ষে কোনো চুক্তি রক্ষা করা তার পক্ষে মানে সে সক্ষম না আর কি। আরেকটা দেখেন, রাশিয়ার অ্যাঙ্করেজে এই ইউক্রেন যুদ্ধ নিয়ে একটা সাংঘাতিক আলোচনা হলো এবং সারা বিশ্বে একটা তোলপাড় সৃষ্টি করলো যে হ্যাঁ, এটা যুদ্ধ বন্ধ হতে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। এবং যতটুকু আমি জানি, এই অ্যাঙ্করেজে কিন্তু একটা চুক্তি হয়েছিল যেটা ইস্তাম্বুল 2 হিসেবে। ইস্তাম্বুলে প্রথমে ইস্তাম্বুল 1 বলে, সেটা 2022 সালের এপ্রিল মাসে সেটা শুরু হয় এবং সেখানে সাইনও করেছিল ইউক্রেন। যাই হোক, এই অ্যাঙ্করেজের যে চুক্তি হলো সেখানে পুতিন রাজি হয়ে চলে আসলো, ডোনাল্ড ট্রাম্পও বলল রাজি, কিন্তু তার পরের দিনে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলল এটা অ্যাঙ্করেজে কিছুই হয় না, অ্যাঙ্করেজটা ধামাচাপা পড়ে গেল। শুধু তাই না, রাশিয়ার 2টো তেল কোম্পানির উপরে নিষেধাজ্ঞা জারি করলো ইত্যাদি করে সম্পূর্ণ জিনিসটাকে এত পরিশ্রম ব্যয় করে, এবং পুতিন অ্যাঙ্করেজে গেলেন সমস্ত তার বাহিনী নিয়ে, তার কূটনৈতিক থেকে শুরু করে আরো অন্যান্য টেকনিক্যাল সাপোর্টের যে সমস্ত লোকজন থাকে তাদেরকে নিয়ে গেল, অথচ এই একটা ক্ষণিক মুহূর্তের ভেতরে ডোনাল্ড ট্রাম্প সেটাকে করে দিল। ইউক্রেন যুদ্ধে বহুবার কিন্তু চুক্তি হচ্ছে, মিনস্ক 1, মিনস্ক 2, তারপরে আপনি দেখেন ইস্তাম্বুল 1, তারপরে ইস্তাম্বুলে আরো অনেক আলোচনা হয়েছে, কিন্তু প্রতিবারই আমেরিকা এটাকে স্যাবোটাজ করেছে, এটা যেন না এগিয়ে যায়। একটা চুক্তি, একটা কঠোর একটা চুক্তি যেটাকে আমরা বলি আয়রন ক্ল্যাড চুক্তি, সেরকম যেন কোনো চুক্তি না হয়। এমনকি দেখেন, মধ্যম পাল্লার যে সমস্ত পারমাণবিক সংক্রান্ত যে চুক্তিগুলো আমেরিকা রাশিয়ার সাথে করেছিল, সেই চুক্তিটাও কিন্তু আমেরিকা ভণ্ডুল করে দিল। এমনকি একেবারে লেটেস্ট যে পারমাণবিক অস্ত্র সংক্রান্ত চুক্তি,
যে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, এই যে একটা চুক্তি হয়েছিল, সেই চুক্তিটা শেষ হয়ে যায় ফেব্রুয়ারি মাসে। কিন্তু এই ফেব্রুয়ারি মাসের অনেক আগে থেকেই, আমার মনে হয় যে নভেম্বর থেকে রাশিয়া বলে এসছে যে আসো আমরা বসে আলাপ করি, এটাকে এর মেয়াদটা বৃদ্ধি করি, ইত্যাদি ইত্যাদি নানাভাবে আমেরিকাকে অনুরোধ জানিয়েছে। কিন্তু আমেরিকা বলেছে যে না, এই চুক্তি আমেরিকার জন্য সঠিক না বলে কোনো আলোচনায় হয়নি। ফেব্রুয়ারি মাসে শেষ হয়ে গেছে, কিন্তু এই আলোচনা আর কোনোভাবে আমেরিকা শুরু করতে চায়নি। সে কারণে মানে আমেরিকা যে সক্ষম একটা চুক্তিতে সাইন করা এবং তাকে রক্ষা করা, সেই রকম দেশ আমেরিকা আমি মনে করি না। সুতরাং এই চুক্তি সংক্রান্ত যে অসুবিধার ভেতরে আমরা পড়ে আছি এখন, সেটা চলতে থাকবে বলে আমি মনে করি, যদি না আমেরিকা এমন একটা টিম গঠন করে যেটা সত্যিকার অর্থে, আপনি লক্ষ্য করে দেখেন আমেরিকার ডিপ্লোম্যাটিক সার্ভিস তো সাংঘাতিক বড় এবং সাংঘাতিক মেধাবী সমস্ত লোকজন আছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এটাকে একটা মানে খেয়ালিপনার ভেতর দিয়ে আলোচনাগুলা করতে চাচ্ছে। আলোচনার ঢংটাও দেখেন, এই যে 2025 সালে একটা আলোচনা শুরু হলো 2025 সালের জুন মাসে, এবং 11-12 তারিখ পর্যন্ত চললো জিনেভাতে। তারপরে হঠাৎ করে আমেরিকা আক্রমণ করে বসলো আলোচনার ভেতরে। যখন আলোচনা চলছে, রবিবারে আলোচনা শুরু হবে, আর ঠিক সেই দিনই আমেরিকা আক্রমণ করলো। 2026 সালে কিন্তু একই ঘটনা ঘটলো ফেব্রুয়ারির 28 তারিখে। ফেব্রুয়ারির 26-27 তারিখে কিন্তু একটা চুক্তির দিকে যাচ্ছে এরকম আমরা শুনলাম, এবং ওমানের যিনি পররাষ্ট্রমন্ত্রী তিনিও আমেরিকায় যে টেলিভিশনে ঘোষণা দিলেন যে হ্যাঁ, আমরা একেবারে সবকিছু হয়ে গেছে, শুধুমাত্র কয়েকটা টেকনিক্যাল দিক আছে। কিন্তু ইরান রাজি হয়েছে পারমাণবিক অস্ত্র সংক্রান্ত এবং ইউরেনিয়াম নিয়ন্ত্রণ সংক্রান্ত আমেরিকার যে দাবি, সেটাতে ইরান রাজি হয়েছে। তারপরে আক্রমণ হলো 28শে ফেব্রুয়ারি। ইসলামাবাদে আলোচনা হচ্ছে, হ্যাঁ ভালো কথা, ইসলামাবাদে আলোচনায় গেল, সেখানে 2 দফায়, এবং আলোচনার মধ্যখানে প্রথমে উইটকফ এবং কুশনার যে আলোচনা শুরু করলো, তারপরে জেডি ভ্যান্স সেখানে যোগ দিল পরের আলোচনায়। এবং জেডি ভ্যান্স কি করলো, সে সার্বক্ষণিকভাবে 22 বার ডোনাল্ড ট্রাম্পের সাথে আলাপ করছে, 22 বার আলোচনা করছে। এই আলোচনার ভেতরেই ফাঁকে ফাঁকে সে আলোচনা করছে নেতানিয়াহুর সাথে, ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে। সুতরাং এবং তারপরে হঠাৎ করে দ্বিতীয় দিনে সে চলে আসলো, আলোচনা ত্যাগ করে চলে আসলো। তো এইরকম ভাবে তো আর আলোচনা হয় না। আলোচনাটার জন্য দেখেন, মানে অন্যান্য দেশ, বিশেষ করে রাশিয়া যেভাবে প্রস্তুতি নেয় এবং যেভাবে তারা একটা আলোচনাকে কন্ডাক্ট করে, চালায়, সেটা একটা অত্যন্ত সুদূরপ্রসারী একটা চিন্তা ভাবনা নিয়ে, টেকনিক্যাল নলেজ নিয়ে, তার এক্সপার্টিজ নিয়ে। সেখানে এক্সপার্টিজ থাকে হয়তো 40-50 জন, আর এখানে কুশনার এবং উইটকফ যে সেখানে আলোচনা করার পায়তারা করছে, চেষ্টা করছে, ভণ্ডামি করছে, এবং তারা দুইজনই হচ্ছে ইসরায়েলের অ্যাসেট আমরা যেটাকে বলি। সুতরাং এই ইসরায়েলি অ্যাসেট দিয়ে ইরানের সাথে সেখানে কি আলোচনা করবে? সুতরাং যেখানে কূটনৈতিক সমাধান হচ্ছে একমাত্র পথ, সেখানে আমেরিকা এই কূটনীতিকে এমনভাবে খেলো করে ফেলেছে যে আমেরিকার উপরে কারোর বিশ্বাস নেই এখন। বিশেষ করে ওই জগৎ, যে জগৎটা আসলে সিরিয়াস। আপনি লক্ষ্য করে দেখেন আসিয়ান দেশগুলো, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো, দক্ষিণ এশিয়ার দেশগুলো, তারপরে জাপান, কোরিয়া, সাউথ কোরিয়া, তাইওয়ান, এরাও কিন্তু নিশ্চুপ আছে। এরা আমেরিকাকে সাপোর্ট করে ঠিকই, কিন্তু তারাও লক্ষ্য করে দেখছে যে আমেরিকার উপরে আজকে নির্ভর করা, এমনকি গালফ দেশগুলোও কিন্তু আজকে একটু একটু করে সচেতন হচ্ছে, সংযুক্ত আরব এমিরাত বাদে, যে তারাও অনুভব করছে যে আমেরিকার উপরে আর ট্রাস্ট করাটা তো সম্ভব হচ্ছে না। এই রকমের একটা পরিস্থিতির ভেতরে আমরা লক্ষ্য করে দেখছি। আমেরিকা কিন্তু আসলে সমাধান চায় না। আমেরিকা চায় এই যুদ্ধকে দীর্ঘায়িত করা, এটাকে একটা পার্মানেন্ট যুদ্ধ হিসেবে টিকিয়ে রাখা। তার কারণ হচ্ছে, ইউক্রেন যুদ্ধের মূল কারণটা ছিল যে ইউরোপের সাথে রাশিয়ার তেল সংক্রান্ত এবং আরো অন্যান্য ক্ষেত্রে যে একটা ডেভেলপমেন্ট হচ্ছিল, সম্পর্ক উন্নয়নের, বিশেষ করে
1991 সাল থেকে 2014 সাল পর্যন্ত এই যে পিরিয়ডের ভেতরে একটা উন্নতির দিকে যাচ্ছিল সম্পর্ক, বিশেষ করে নর্থ স্ট্রিম, তারপরে আরো দ্রুজবা পাইপলাইন দিয়ে তেল ইত্যাদি, একটা ঘনিষ্ঠ একটা সম্পর্ক, বিশেষ করে জার্মানির সাথে। শ্রোইডার তখন ক্ষমতায় ছিলেন, চ্যান্সেলর শ্রোইডার। তিনি অত্যন্ত আগ্রহী ছিলেন এই রাশিয়ার সাথে সম্পর্ক ভালো করার। ঠিক সেই মুহূর্তে কিন্তু আমেরিকা দেখলো যে এই সম্পর্কটা যদি আরো ঘনীভূত হয় তাহলে তার সমস্যা হবে, এবং ইউরোপকে রাশিয়ার তেল থেকে সম্পূর্ণ বঞ্চিত করা একমাত্র সম্ভব যুদ্ধের মাধ্যমে। এবং সেটা কিন্তু 2019 সালে র্যান ইনস্টিটিউট যে রাশিয়া সংক্রান্ত যে একটা অনুলিপি তৈরি করে, সেখানে কিন্তু ঘোষিত আছে যে যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়াকে বা ইউরোপকে, রাশিয়া থেকে ইউরোপকে মানে বিচ্ছিন্ন করা যাবে না, সুতরাং যুদ্ধই হচ্ছে একমাত্র পথ। এবং সেইভাবেই দেখেন যুদ্ধ শুরু হলো। ঠিক একইভাবে ইরানের যুদ্ধ শুরু হলো। কি কারণে? কারণ দক্ষিণ পূর্ব এশিয়ার আসিয়ান দেশ, দক্ষিণ এশিয়া এবং জাপান থেকে শুরু করে দক্ষিণ কোরিয়া, এই দেশগুলোকে মধ্যপ্রাচ্যের তেল থেকে বঞ্চিত করে সেখানে আমেরিকার তেল এবং আমেরিকার গ্যাসের উপরে এই বিশাল অঞ্চলটাকে নির্ভরশীল করে তোলা। এবং সেটাই হয়েছে এখন ইউরোপে। রাশিয়াকে বাদ দিয়ে এখন সেখানে আমেরিকার মার্কেট এখন 40 থেকে 50%, বাকিটা হচ্ছে নরওয়ে থেকে যেটা আসে, এবং আরো কুয়েত থেকে যেটা আরো মধ্যপ্রাচ্য থেকে যে গ্যাসটা আসতো এলএনজি, সেটা দিয়ে ইউরোপ চালাতো। এখন দেখা যাচ্ছে যে আমেরিকার গ্যাস হচ্ছে এখন 40 থেকে 50%, এবং সবাই আশা করছে 2030 সালের ভেতরে আমেরিকা এই ইউরোপিয়ান মার্কেটের 80% সে দখল করবে। সুতরাং কেন যুদ্ধ পরিস্থিতি টিকিয়ে রাখাটা আমেরিকার স্বার্থের জন্যই, আমেরিকার অর্থনৈতিক স্বার্থ, রাজনৈতিক কর্তৃত্ব। এই কারণেই আমেরিকা এই ইরান যুদ্ধ চালিয়ে যাবে, এই অত্যন্ত নরম গতিতে বা মধ্যম গতিতে, উগ্র গতিতে না, তীব্র গতিতে না। ঠিক একইভাবে কিন্তু ইউক্রেন যুদ্ধটাও কিন্তু ওইভাবে শুরুর দিকে আমরা ওইভাবে টিকিয়ে রাখার একটা পন্থা হিসেবে আমরা দেখছি। ধন্যবাদ অধ্যাপক খান চর্চাকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, চর্চা ডিকোডে এখন এ পর্যন্তই। দেখা হবে পরের পর্বে।